ওকে, সবাই খাতা কলম ক্যালকুলেটর বের করে ফেলো। দেখো, ডি ব্রগলির ইকুয়েশন বা ডি ব্রগলির সমীকরণ, সমীকরণটা এটা লেখো। ডি ব্রগলির সমীকরণ বা ইকুয়েশন হিসেবে যেটা লিখবা সেটা হলো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। এইখানে এই ল্যামডাটা হলো তরঙ্গের থাকে, তার মানে এটা হলো তরঙ্গ ধর্ম প্রকাশ করতেছে। আর এম ভি বা ভরবেগ কার থাকে? কণার থাকে, সেটা কণা ধর্ম প্রকাশ করতেছে। মজার ব্যাপার হলো এই ইকুয়েশনটা একটা অদ্ভুত একটা ইকুয়েশন। পারমাণবিক লেভেলে যতই পার্টিকেল লেভেলে যাবা, যতই তোমাদের ভর কমতে থাকবে, ততই তোমার মধ্যে তরঙ্গ ধর্ম বাড়তে থাকবে আর কণা ধর্ম কমে যাবে। আর যতই তুমি বড় হবা, ভরে বৃদ্ধি পাবে, তোমার ভর বৃদ্ধি পেলে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কমে আসবে, আর আর তুমি দেখবা তোমার তরঙ্গ ধর্ম একদমই নাই হয়ে গেছে। ব্যাপারটাকে এই ডি ব্রগলি সমীকরণ দেখে বোঝা যায়। একটা বস্তুর ডুয়াল নেচার এই সমীকরণেই, এটা খুব চমৎকার সমীকরণ এই জন্যই যে একটা বস্তুর ডুয়াল নেচার আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি। মানে দেখো, ছোট্ট একটা অ্যাটম যেটার ভর মনে করো 10⁻13 এত কম ভরের, এটা তরঙ্গ দৈর্ঘ্য বের করে দেখো। এইচ বাই সামথিং মনে করো, এটার বেগ মনে করো অনেক দিলাম, ধরো কত দেব, 10 × 10⁻, মনে করো 5 দিলাম, মনে করো মিটার পার সেকেন্ড। এইটার জন্য তুমি এখন ভরটা 10⁻13 বসাও, ইন্টু 10⁵ বসাও। উপরে এটা হলো প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট। এখন তুমি সুন্দর করে একটু ক্যালকুলেশন করে আমাকে কেউ একজন জানাও কত আসছে অ্যান্সারটা। অপরদিকে 70 কেজির একটা মানুষ, যে মনে করো দৌড়াইতে পারে 2 মিটার পার সেকেন্ডে, তার ল্যামডাটা বের করে দেখো। বকুল বলো তো, বামেরটার অ্যান্সার কত আসছে, ডানেরটা কত আসছে, তাড়াতাড়ি বলো। প্লাঙ্কের ধ্রুবক ক্যালকুলেটরের মধ্যে থাকে জেনারেলি কনস্ট্যান্ট হিসেবে। ইউনিভার্সাল কনস্ট্যান্ট হিসেবে পাওয়া যাওয়া প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34। দিশা বলো তো কত আসছে। আচ্ছা, তোমাদের লাইন কেটে গেছে তার মানে? না, কার লাইন তো কেটে যায়নি, বলো। অ্যান্সার বের করতে পারো না এই ক্যালকুলেটরে তোমরা? হ্যালো মান্নান, শুনতে পাচ্ছ আমার কথা নাকি তুমি না শুনতে না পাচ্ছ না? না, এটা বের করছে, এটা ঠিক আছে। 6.62, এটা অবশ্যই ভুল আছে এই কথাটা আমি বলি না। 70 × 2, এটার অ্যান্সার হচ্ছে 4.73 × 10⁻⁻36। কোথায় -36 আর কোথায় -26, একটু চিন্তা করে দেখো। যতই আমি পার্টিকেলের সাইজটাকে ছোট করব এই জায়গাটায়, তত এই পুরো জিনিসটা হবে বড়। আর যতই তুমি ভর বেশি বাড়াবা, ততই তুমি দেখবা
এখানে এই ছোট কণাটার ভর এই বেগটা এত দেওয়ার দরকার ছিল না, এটা কমায় দেওয়ার অনেক কাজ ছিল। যাই হোক, ওটা সমস্যা নাই। আমি যে কথাটা বোঝাতে চাইছিলাম সেটা তোমরা অলরেডি বুঝে গেছো হয়তো, যে তোমার কণা ধর্ম বাড়বে যদি ভর বাড়ে, আর কণা ধর্ম কমে আসবে যদি ভরটা কমে যায়। তার মানে পরমাণু লেভেলে, অর্থাৎ ইলেকট্রনের ভর নিয়ে যদি কাজ করি, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে নাকি কণা ধর্ম বেশি হবে? আর সূত্র কি বলো? সূত্র আছো তুমি? শুনতে পাও কথা? কোশ্চেনটা আরেকবার বলেন। ইলেকট্রনের কণা ধর্ম বেশি হবে না তরঙ্গ ধর্ম বেশি হবে? কখন? যে কোনো সময়, একটা নির্দিষ্ট বেগের জন্য বলতেছি। একটা নির্দিষ্ট বেগ দাঁড়ান। এই সমীকরণটার দিকে তাকিয়ে দেখে বলতে পারবা। মানুষের তুলনায় বলো, মানুষের তুলনায় মনে মনে করো, মানুষের তরঙ্গ ধর্ম বেশি না কণা ধর্ম বেশি? কিচ্ছু বোঝো না, ডিপোগলির সমীকরণের দিকে তাকাও। তরঙ্গার দৈর্ঘ্য এটা ল্যামডা, এটা বাড়বে যদি এম ভি কমে, আর এম ভি কণা হুম। ধর্ম যদি বাড়ে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি আপনার হবে? যদি এম কমে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, আর এম বাড়লে এটা তরঙ্গ ধর্ম কমবে। তার মানে কি? তার মানে হলো তরঙ্গ ধর্মটা ছোট ছোট পার্টিকেলের কি বেশি, আর বড় 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 বস্তুর জন্য তরঙ্গ ধর্মটা কম। তোমার জন্য কম। তোমার তরঙ্গ ধর্মটা এতই কম যে তুমি বুঝোই না তুমি একটা তরঙ্গ, তুমি একটা নিজের হুম। কণা বা পদার্থ মনে করো। কিন্তু পারমাণবিক লেভেলে এটার ভরটা অনেক কম হবে আর এটা অনেক বেশি হবে। ল্যাম্বডা অনেক বেশি হইলে আমরা কি বলবো? সেটার তরঙ্গ ধর্ম বেড়ে গেছে, তার মানে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম বেশি। হুম। ক্লিয়ার? ক্লিয়ার। আর তোমার কণা ধর্ম বেশি। আচ্ছা, এখন হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, অনিশ্চয়তা, অনিশ্চয়তার সূত্র যদি একবারে শর্টকাটে লিখি, তাহলে এটা হলো হাইজেনবার্গ প্রুফ করেছে যে এটা ইকুইভ্যালেন্স টু h/4 পাই। দেখো, সে এই দুইটা জিনিস, ডেল এক্স মানে হলো অবস্থানের অনিশ্চয়তা, অবস্থানের অনিশ্চয়তা। এটা প্রুফ করে দেখলে বেটার হতো, যাই প্রুফ দেখাবো না এখন। এইটার এরপরে হলো ভরের অনিশ্চয়তা, ডেল পি মানে হলো ভরবেগের অনিশ্চয়তা। ভরের বললে হবে ঠিক হবে না, ভরবেগের বলবো, ভরবেগের অনিশ্চয়তা। দেখো, যেহেতু আমরা এই দুইটার গুণফল, অনিশ্চয়তার নীতি হাইজেনবার্গ প্রুফ করে দেখাচ্ছে, এইটার দুইটার গুণফল অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি যাবে h/4 পাই। তার মানে তুমি যদি একটু ভেবে দেখো, এইটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করো, ডানেরটাকে। যদি ডেল এক্স আর ডেল পি এটা ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হয়, তাইলে একটা আজব ব্যাপার তোমাদের বোঝাই। দেখো, যদি এইটা কে এই পাশে দিয়ে লিখি, তাহলে কি লিখতে পারবো? ডেল পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু ডেল্টা এক্স। আচ্ছা, এই দুইটা অনিশ্চয়তার ব্যাপারটা খুব ভালো করে বুঝো। যদি আমরা এইখানে থাকা একটা, ধরো এইখানে থাকা একটা বস্তুর ভর আর বেগ মাইপা ফেলি, তাইলে এটার মাইপা ফেলছি মানে মেজার করে ফেলছি। এখন আমরা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এটার ভরবেগটা বের করার অনিশ্চয়তা কত, এই দুইটা বের করার পরে তোমাকে জিজ্ঞেস করা হয় ডেল্টা পি কত, তুমি কি বলবা? কেউ কি বুঝছো আমার কথাটা? ডেল্টা পি হলো ভরবেগ বের করার অনিশ্চয়তা। তুমি দুইটাই বের করে ফেলছো, ভর আর বেগ। এখন তোমাকে বলা হইলো ভরবেগ বের করার অনিশ্চয়তা কত। কেউ বুঝতেছো না প্রশ্নটা? জিরো। যেটা বের করে ফেলছো সেটা অনিশ্চিত হবে কিসের জন্য?
কারণ বিয়ে করে যদি বলতেছ এই এই মেয়েটা আমার বউ হওয়ার অনিশ্চয়তা কত, 0, বিয়ে করে ফেলছো তারে, ঘটনা বুঝো না, বুঝতেছো না কেউ? এখন বুঝছি। এখন দেখো যে কথাটা বলতেছিলাম, এই যে নিচের এই বস্তুটার অবস্থান বের করে ফেলছি, এক্স বের করে ফেলছি, তাইলে অবস্থান কোথায় আছে এটা জেনে গেছি, কোন জায়গায় আছে জানি, এটার অবস্থানের অনিশ্চয়তা কত হবে? 0। গুড। তো দেখো একটা কেস এখন, এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তার যে সূত্রটা, অনিশ্চয়তার এই সূত্রটারে আমি জাস্ট দুইটা কেসে লিখতেছি, খেয়াল করে দেখো। কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ডেল পি। এই ফার্স্ট কেস, এই কেসের মধ্যে ডেল্টা পি যেহেতু 0, তো এটা এখানে বসিয়ে দাও, এটা ডেল্টা পি এখানে 0 আসলে কনস্ট্যান্ট বাই 0, ডেল এক্স এর মানটা কি আসবে তখন? কনস্ট্যান্ট, তাই না? সংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত মান আসবে। আসবে, ইনফিনিটির কাছাকাছি আসবে। ইনফিনিটি। এটার মানে হইলো অনিশ্চয়তা বেড়ে অসীম হয়ে গেছে, মানে ডেল এক্স অবস্থানটা কোন জায়গায় হবে, অবস্থানের অনিশ্চয়তা অসীম হয়ে গেছে, মানে অবস্থান খুঁজেই পাওয়া যাবে না, মানে তুমি সারাদিন চেষ্টা করলেও তোমার মাথায় ঢুকবে না যে কোন জায়গায় আছে। এই মানে তুমি একটা জিনিস নির্ণয় করাতে অপরটা অসম্ভব হয়ে গেছে। এরপরে দেখো এই জিনিসটার মানেটা কি, এটা হলো এটা, এইটা যদি এখন এখানে বসিয়ে দাও, কত আসে ডেল্টা পি, কত আসে? ইনফিনিটি। এই দুইটা সেট দিয়ে, এই দুইটা জিনিস দিয়ে আমি যেটা বুঝাইতে চাচ্ছি তোমাদের সেটা হলো, তুমি যদি পরমাণুর ভিতরে কোন একটা ইলেকট্রনের বা ক্ষুদ্র জগতে তুমি এই হাইজেনবার্গের অনিশ্চয়তা প্রিন্সিপাল খাটাইতে পারবা খুব ভালোভাবে। তুমি যদি দেখো যে একটা জিনিসের ভরবেগ তুমি বের করে ফেলছো, তাইলে এটা কোথায় আছে সেটা তুমি আর বেরই করতে পারবে না, সেটার জন্য কোনো ফর্মুলেশন তোমার কাজ করবে না, মানে ফুল গাণিতিক ফর্মুলা এটা কিন্তু। এই যে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল কিন্তু এটা, এটা কোনো থিওরি না যে তুমি এটারে অস্বীকার করবে, এটা গাণিতিক যুক্তি দিয়ে বের করে আনা জিনিস। হাইজেনবার্গ বলতেছে যার অবস্থান নির্ণয় করে ফেলবা তার ভরবেগ আর বের করতে পারবা না, সেটা বের করার তুমি যতই ফর্মুলা বের করার চেষ্টা করবা, যতই চেষ্টা করবা, কোনো লাভ হবে না। যার তুমি অবস্থান বের করে ফেলবা তার ভরবেগ জানতে পারবা না, আর যার ভরবেগ বের করে ফেলবা তার অবস্থান কোথায় এটা জানতে পারবা না। ব্যাপারটা একটু ফিল করাই, ফিল করাইতেছি কেমন ভাবে তোমারে দেখো। ধরো এটা একটা পরমাণু, ওকে, সে খুব খুশি, সামনে অপোজিটে আরেকটা পরমাণু তার দিকে আসতেছে, এটা দেখে সে খুব খুশি, কিন্তু সে এখন কাঁদতেছে, কারণ ও সামনে কোন জায়গাটায় আছে সেটা ও বের করে ফেলছে। বের করার পরে এই যে সামনে অ্যাটমটা আসতেছে সেটা কত বেগে আসতেছে, কত ভরবেগে আসতেছে সেটা আর ও বুঝতে পারতেছে না। এই দুইটাই তার জন্য অসম্ভব হয়ে গেছে, অনিশ্চিত হয়ে গেছে, অনিশ্চয়তা ইনফিনিটি হয়ে গেছে। এতে ওরে সামনে এসে কত জোরে গুতা দিতে পারে এই পরমাণুটা সেটা ও নিজেও বুঝতেছে না, এর জন্য হাসি মুখে কান্না শুরু হয়ে গেছে ওর। দ্বিতীয় কেসটা দেখো, এইবার ও খুব হ্যাপি, অপোজিটে যে ক্ষুদ্র কণিকাটা আসতেছে সেটার ভর এবং বেগ পুরোটাই বের করে ফেলছে সে, সে এখন জানে কত বেগে আসতেছে, কিন্তু সে এখন হাসি মুখে কান্না শুরু করে দিছে, কারণ কোন দিক দিয়ে যে আসবে, কোন দিক দিয়ে পলাবেও সেটাও বুঝতেছে না, কারণ ওর যে এক্স ভাই আমার ভ্যালুটা মনে হচ্ছে, সেটা আর বের করতে পারতেছে না। হ্যালো, হ্যালো, মান্নান কি বললা? ভ্যালুটা বের করতে পারে না কেন? বের করতে এক্স পারে বের না করার কেন, কোনো সেটাই সুযোগ তো নাই না? মজার ব্যাপার। যখন তোমার কাছ দিয়ে একটা গাড়ির মতো একটা কিছু আছে, একটা বড় কিছু আসে, তুমি ওইটার অবস্থানও বের করে ফেলো, আবার ওইটা কত বেগে আসতেছে, কত ভর সেটাও বের করে ফেলো, কিন্তু যখন অ্যাটমিক লেভেলে এরা থাকে তখন কি এরকম গোল্লার মতো পরমাণু তা কি, মানে কি বলে, একটা ইলেকট্রন কি সরাসরি একটা কণার মতো এরকম 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 যে তোমরা যে গোল্লা দিয়ে আঁকো রসগোল্লার মতো সেরকম দেখতে নাকি? মোটেও। ইলেকট্রন তো একটা তরঙ্গের মতো বিহেভ করা শুরু করে, এইটা এই জায়গায় আছে নাকি এই জায়গায় আছে নাকি এই জায়গায় আছে নাকি এই জায়গায় আছে, কোন জায়গায় আছে সেটা বোঝাই ঠেলা হয়ে যায়। আর এরপরেও তুমি তরঙ্গের ইকুয়েশন সমাধান করে যখন
বুঝতে পারো যে এই জায়গায় আছে, তখন দেখা যায় ও কত বেগে আসতেছে সেটা ক্যালকুলেশনের পথ বন্ধ হয়ে যায়। তো এইটা প্রথমে সায়েন্টিস্টদের কাছে ব্যাপারটা আজগুবি লাগতো, কিন্তু যখন হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র আসতো তখন বিজ্ঞানীরা বুঝতে পারলো যে বের করাই যাবে না। তোমরা তোমরা অনেক বিজ্ঞানের সূত্র দেখেছো যেগুলোর মধ্যে আমরা কি করি, বিভিন্ন কিছু বের করার পদ্ধতি বের করি, বিভিন্ন থিওরি দ্বারা পৃথিবীকে বোঝার, জীবনকে বোঝার চেষ্টা করি। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা তো মজার একটা নীতি, সেই নীতি বানাইছে আসলে যে কাজটা করা যাবে না সেটার উপরে নীতি বানাইছে। ব্যাপারটা বুঝছো? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো সায়েন্টিস্টদের অনেক কষ্ট কমায় দিছে এটা দ্বারা, তাহলে অনেকে খোঁজাখুঁজি করতে থাকতো। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল আছে বলেই তারা ওরা বুঝে গেছে যে এটা অনিশ্চিত হয়ে গেছে, এই জন্য আমরা অসম্ভব কষ্ট করেও বের করতে পারতেছি না। সো অ্যাটমিক লেভেলে কোয়ান্টাম ফিল্ডের মধ্যে জিনিসগুলোর বিহেভিয়ার ওয়েভের মতো হয়। সো তুমি যেটা ভাবতেছো একটা বের করতে পারলে এটা বের করতে পারতেছি না কেন, সেটা রিজন হলো এরকম গাড়ির মতো সোজা আসতেছে না জিনিসটা। কিছু একটু বুঝতে পারছো আমার, না হালকা পাতলা? জি ভাইয়া, বুঝতে পারছি। আরো বুঝতে পারবা এই পুরো সূত্রটার প্রতিবেদন দেখলে, তাইলে ঘটনা মাথায় ঢুকবে যে আসলে কি হচ্ছে, একটা বের করলে আরেকটা আটকে যাচ্ছে কেন, আরেকটা তথ্য পাওয়া যাচ্ছে না কেন। আরো মজার মজার কিছু ঘটনা আছে ডিফ্লেকশনের মধ্যে ঘটে, কোয়ান্টাম এক্সপেরিমেন্টের মধ্যে তুমি দেখতে পারবা। কেমন মজার ঘটনা তোমার আমি বলি একটু, যদি হালকা একটু বলবো, বেশি যাবো না। ধরো এখানে পর্দা রাখলা, এখানে দুইটা স্লিট করে দিলা, মানে দুইটা ধরো বাল্ব লাগাই দিলা বা কিছু আলোক উৎস দিলা। এই আলোক উৎস থেকে এখানে এসে এখানে আলো আসতেছে। তুমি দেখবা এখানে কোথাও অন্ধকার কোথাও উজ্জ্বল ডোরা সৃষ্টি হইতেছে। মানে এই দুইটা আলোক রশ্মি একটা একটার উপর কিছু কিছু জায়গায় ওভারল্যাপ হয়ে এরকম হয়েছে, কোথাও উজ্জ্বল হয়েছে কোথাও অন্ধকার হয়ে গেছে, এরকম ঘটনা ঘটে। কিন্তু যদি তুমি এই লাইটের আলোর সাথে সাথে ট্রাভেল করে করে এই লাইটটা কোথায় যাচ্ছে দেখার চেষ্টা করো, তাহলে এই জায়গায় যায় দেখবা আজব ব্যাপার, যে ওখানে ডিফ্র্যাকশন কোনো ঘটেই নাই। মানে তুমি যদি এই আলোক রশ্মিটা কোন জায়গা দিয়ে আসছে সেই পুরো পাথটাকে অ্যানালাইসিস করো, তখন দেখবা ওই জায়গায় এই ধরনের প্যাটার্ন সৃষ্টি হবে না। মানে ব্যাপারটা এরকম সেন্সিটিভ, তুমি যে দেখলা এতেই কোয়ান্টাম ফিল্ডের মধ্যে পরিবর্তন চলে আসছে। মানে অবজারভেশনের কারণেই জিনিসের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। এটা খুব সিরিয়াস একটা ব্যাপার, যদি তুমি সাইকিক লেভেলে এবং পুরো বাস্তব জীবনে এটার চিন্তা করো। ব্যাপারটা এরকম যে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ফ্রেন্ডের প্রতি সন্দেহ করতেছো না, ততক্ষণ পর্যন্ত তোমার ফ্রেন্ড তোমার সাথে আসলে ভালো বিহেভ করতেছে এবং আসলে সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই। কিন্তু যখনই তুমি সন্দেহ শুরু করলা, রিপোর্ট অ্যানালাইসিস করা শুরু করলা, অবজারভেশন শুরু করে দিলা, সাথে সাথে এমন ঘটনা ঘটবে যে তোমার ফ্রেন্ড যে ভালো ছিল সে তোমার সাথে এখন প্রতারণা শুরু করে দেবে, কারণ তুমি অবজারভেশন করে ওর বিহেভিয়ারে চেঞ্জ এনে ফেলছো। একই রকম ভাবে এই যে কি বলে ফোটন কণাটার বিহেভিয়ারটা, সেটাকে ফোটনের পিছনে পিছনে আমরা গেছি বুঝলা, সে আর ডিফ্রাকশন প্যাটার্ন দেখাচ্ছে না। যখন আমরা অবজারভেশন করতাম না তখন দেখা যেত ডিফ্রাকশন প্যাটার্ন দেখা যায়। তার মানে সিম্পল ব্যাপার মানে হলো, ভাই, অবজারভেশন করলে দেখাই যাবে না যে আগে কেমন ছিল। এক্স্যাক্টলি অবজারভেশন করলে আমি পুরো পথটা দেখতেছি, সো ওর কোনো বিহেভিয়ারে চেঞ্জ আসে না, কিন্তু ওরে অবজার্ভ না করলে সে ডিফ্রাকশন প্যাটার্ন শো করে এরকম লাল, মানে কি বলে আলো অন্ধকার এরকম ডোরা সৃষ্টি করে সে, বা বলতে পারো তার কণা ধর্ম বেড়ে যায় যদি অবজারভেশন করি। এটা দ্বারা অনেক কিছু আছে, এটা দ্বারা ল অফ অ্যাট্রাকশনের অনেক জিনিসপত্র সাইকিক লেভেলে তৈরি করা হয়েছে, যে তুমি মাথার মধ্যে কি চিন্তা করতেছো সেটা অনুযায়ী তোমার আশেপাশে রিয়ালিটি চেঞ্জ হওয়া শুরু করবে। অটোমেটিকলি তুমি যদি মানে কি বলে সুইসাইডার হয়ে থাকো, সুইসাইড করার ইচ্ছা তোমার আস্তে আস্তে জন্মাবে, চারদিক থেকে তোমার মনে হবে সবকিছু এরকম, মানে সব নেগেটিভ ফিল্টার অন হয়ে যাবে তোমার মাথায়, যে সবাই আমার বলতেছে আমার মরে যাওয়া উচিত, তাহলে মরে যাই মরে যাই মরে যাই, এরকম তোমার মনে হবে। ভিতরে গান শুরু হয়ে যাবে। তোমার বডি, তোমার সাইকিক লেভেলে কিন্তু তোমার ব্রেনের মধ্যে যা ওয়েভ আছে সবগুলো কিন্তু এই যে কোয়ান্টাম ফিল্ডের মতো কাজ করে, কোয়ান্টাম মেকানিক্সের জিনিসপত্র তোমার মাথার মধ্যে ওয়েভ লেভেলে খুব ভালো মতো কাজ করে। তো এই সূত্রগুলা কিন্তু বাস্তবের সূত্রের মতো না, এই সূত্রগুলো এরকম অনিশ্চয়তায় ভুগে। সো তুমি যখন দেখবা
যে তোমার মাথার মধ্যে তুমি অযথাই একটা থট ফিল্টার ডেভেলপ করে ফেলছো যেটা আসলে তোমার মেরে ফেলতে পারে, তো ওইটা তোমার সত্যি সত্যি মেরে ফেলবে। ওটাকে চেঞ্জ করার জন্য দ্রুত হচ্ছে অ্যাটেম্প নেওয়া লাগবে তোমার, নাইলে তুমি দেখবা যে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে তোমার সাথে। এবং অনেক ছাত্রছাত্রী আছে যারা মনে করে যে আমার সাথেই সব খারাপ কিছু হয়, পরীক্ষায় কঠিন প্রশ্ন হইলে ওই সময় তোমার খাতাটাই নিয়ে যাবে, এরকম অনেক ছাত্রছাত্রী ভাবে। এবং ভাইবা পরীক্ষা হলে যায়, দেখা যায় সত্যি সত্যি ওর খাতায় নিয়ে গেছে। এটা রিজন হলো সে অবজারভেশন দ্বারা খুব কন্ট্রোল ওয়েতে নিজের থট প্রসেস এবং এনভায়রনমেন্টের মধ্যে প্রভাব ফেলে দিছে। তো চারপাশের সবকিছু ওর নিজের ব্রেনের ওয়েভ এবং ভাইব্রেশন দ্বারা রিফ্লেক্ট হয়ে ওর চারপাশে ওই জিনিসগুলো ঘটা শুরু হয়ে গেছে যেটা ও চাচ্ছিল। তো এটা কোয়ান্টাম মেকানিক্সে অনেকবার এক্সপেরিমেন্ট করে এই জিনিসটা করা হয়েছে যে ব্রেন ওয়েভ থেকে যদি আমরা কোনো একটা জিনিসকে পাওয়ার জন্য বা যে কোনো একটা জিনিসের ভয় অযথায় পাইতে থাকি, সেই জিনিসটা তোমার সাথে ঘটবে। তুমি ভয় কেলিকা পাইছো দীর্ঘ সময়, এটা তোমার ব্যাপার, কিন্তু সেটা পাইতে থাকলে সেটা ঘটে যাবে তোমার সাথে। বেশি সময় যদি তুমি এটাকে কনসেন্ট্রেশন দিয়ে রাখো মাথার মধ্যে, তোমার নিজের এনার্জি তোমার বিপরীতে কাজ করবে। আচ্ছা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমরা বুঝে ফেললাম, কিন্তু এটার প্রমাণ আমরা দেখবো না এখন। এরপরে আসো রিডবার্গস ল। রিডবার্গস ল, রিডবার্গের সূত্র হলো খুবই মজার একটা সূত্র আছে, একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা। এ বার ইজ ইকুয়াল টু 1/λ। এটা দিয়ে অনেক অঙ্ক করা যায়, তো সূত্রটা ইম্পর্টেন্ট। এই ধ্রুবকটার মান যদি আমরা টোটাল জিনিসটা সেন্টিমিটার স্কেলে থাকি তাহলে এরকম হবে পার সেন্টিমিটার। এটাকে মিটার বানিয়ে নিতে পারো, পার সেন্টিমিটারে মিটার বানাই কিন্তু এটা অবশ্যই তোমাদের পারা উচিত, 10⁻² দিয়ে গুণ করলে মনে হয়ে যাওয়ার কথা। এটা মনে রাখার জন্য রিডবার্গ ধ্রুবক সেন্টিমিটার স্কেলে মনে রাখা সহজ। 10 তার আগে কি 9, 9 এর উল্টে দাও 6, তারপর 7 8 শেষ, মুখস্থ করে দিলাম সূত্র। একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা বের করে বা 1/λ বের করে। তোমাদের যদি তরঙ্গ বিদ্যা একটু জানা থাকে তাহলে 9 এই জিনিস পড়ে আসার কথা। একটা তরঙ্গ রিপিট করার আগ পর্যন্ত ওই একই রকম ভাবে ফিরে আসার আগ পর্যন্ত যত দৈর্ঘ্য অতিক্রম করে সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যে টোটাল একটা তরঙ্গ থাকে, তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দৈর্ঘ্যে, তাহলে ল্যামডা দৈর্ঘ্যে থাকে একটা তরঙ্গ, একক দৈর্ঘ্যে থাকে 1/λ। তার মানে এটাই হলো একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা 1/λ, বা এ বার বলতেছে। সেটা বের করার সূত্র হলো রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু 1/nf মাইনাস 1/ni হোল স্কয়ার। এই দুটোই স্কয়ার হবে, হোল স্কয়ার না সরি, দুটাই স্কয়ার হবে, nf স্কয়ার মাইনাস ni স্কয়ার। nf ni আসলে কি জিনিস? i হইলো আদি অবস্থানে ইলেকট্রনটা কোথায় ছিল, কোন শক্তি স্তরে ছিল, আর f হইলো শেষ অবস্থানে এখন কোথায় আছে সেটা, সেটা অবস্থান বোঝাচ্ছে। এটাকে যদি আমরা একটু ভালো করে বুঝি, দিশা আছো নাকি? দিশা, মান্নান, বকুল, কেউ আছো? জি জি আসছি ভাইয়া। আচ্ছা, তোমরা জানো ইলেকট্রন এখান থেকে একটা শক্তি স্তর, এটা কত, 1 2 3, 3 নম্বর, তাহলে n হলো এখানে 3। ধরো এটা ni 3 এর থেকে 1 এ চলে আসছে, তাহলে nf হবে 1। আচ্ছা, n এর থেকে 3 এর থেকে 1 এ আসলে জেনারেলি ইলেকট্রনটা যখন বেশি শক্তি পায় তখন নিচের থেকে উপরের শক্তি স্তরে যায়, আর যখন নিচে উপরের থেকে নিচের শক্তি স্তরে চলে আসে তার মানে হলো এটা বিকিরণ আকারে শক্তি বাইরে ছেড়ে দিছে। তার মানে এটা একটা তরঙ্গ সৃষ্টি করতেছে, তোমরা বুঝতেই পারতেছো। সেই তরঙ্গটার দৈর্ঘ্য হলে এখান থেকে পাবা তুমি, যদি এভাবে চিন্তা করো যে এটা কি বেরোলো, সেটা হলো এইটা বেরোলো। এখন একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, ওই তরঙ্গের সংখ্যা তুমি বের করতে পারবা এটা দ্বারাই।
আবার উল্টা কেস, যদি এখান থেকে কিছু শক্তি দিতে হয়, সেই শক্তি দেওয়ার পরে সে জাম্প করে উপরে শক্তি স্তরে যাবে। সো বাইরে থেকে যখন শক্তি দিছ, সেই শক্তি তরঙ্গ দৈর্ঘ্য হবে এটা। এরকম ভাবে চিন্তা করতে পারো জিনিসটাকে, সূত্রটাকে। তো আমাকে এখন যদি এই দুটো জিনিস বসিয়ে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা বের করতে বলে, আমরা কিভাবে বের করব? 1 বাই ল্যামডা, তারপরে 10 9 6 7 8 1 বাই nf বলতে যেটা বোঝাচ্ছে 1 বাই 1 স্কয়ার ডিভাইডেড বাই 1 বাই n i মানে 3 স্কয়ার। বসাই দাও, অ্যান্সারটা চলে আসবে পার সেন্টিমিটারে। কিছু একটা আসবে, পার সেন্টিমিটারে আসবে, ল্যামডা হবে ওই জিনিসটাই সেন্টিমিটারে, সরাসরি উল্টে দিলেই অ্যান্সারটা চলে আসবে। 1 বাই অ্যান্সারটা করবা, তাহলে ল্যামডা বের হয়ে যাবে। ল্যামডাটা বের করো তো তোমরা সবাই, কত আসে, কত সেন্টিমিটার আসে? 1.025 into 10 to the power minus 5. হ্যাঁ, এত সেন্টিমিটার আসে, তো অনেক কম আসলে। যাই হোক, এই সূত্রটা ইউজ করবো কিভাবে এতক্ষণে তোমরা বুঝে যাওয়ার কথা। আমি যদি বলি ল্যামডাটা এত, মানে ল্যামডা বলে দিলাম তোমাকে যে 1.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার সেন্টিমিটার, তখন তোমরা বের করতে পারবে না। যদি বলে যে 3-এর থেকে কোন শক্তি স্তরে গেছে, তখন এনএফ এর মানটা বের করে বলে দিতে হবে যে 1-এর কাছাকাছি আসবে, হয়তো এনএফ এর মানটা তুমি ক্যালকুলেট করলে তখন 0.9999 আসবে। তুমি কি বলবো, এটাকে 1 বলবা। এন আর এফ এই দুইটা জিনিসের মান ভগ্নাংশে হবে না, সূত্র বুঝতে পারছো না? সূত্র বকুল, আচ্ছা জি ভাইয়া। বুঝতে পারছো কি বললাম? হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। এখন দেখো, এই সূত্রটা দ্বারা তার মানে আমরা কি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারতেছি। এখন তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে পারি, এরপর আবার কি বের করতে পারতেছি, কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে ইলেকট্রনটা চলে আসছে সেটা বের করতে পারতেছি। তারপর তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা এবারও বের করতে পারতেছি, একই সূত্র। এর মধ্যে যে আরেকটা জিনিস আমরা বের করতে পারবো, যেহেতু ল্যামডা বের করা গেছে এখানে, ল্যামডা যদি বের করতে পারি তাহলে শক্তির পরিমাণটাও বের করতে পারবো, এখান দিয়ে কত শক্তি বের হয়ে গেছে সেটা বের করার জন্য সূত্র আছে, লিখে নাও। E is equal to h mu, মানে তোমরা h mu না দিয়ে অনেকে আবার পড়তে পারো hf, মানে প্লাঙ্কের ধ্রুবক, কিন্তু কম্পাঙ্ক করলে পাওয়া যায়। এখন তোমাদের যে জিনিসটা বোঝা দরকার সেটা হলো, এই ল্যামডা যেহেতু আমরা বের করতে পারতেছি, ল্যামডার সাথে ই বের করার সমীকরণ কোথা থেকে আসবে সেটা একটু দেখো। ল্যামডা আমার কাছে আছে, এখন আমি ই বের করতে চাই। ই ইজ ইকুয়াল টু বললাম এইচ এফ বা ফ্রিকোয়েন্সি। আর আরেকটা ব্যাপার হইলো, সি বা আলোর বেগে যদি, যেহেতু বিকিরণ হচ্ছে, বিকিরণটা তো আলোর বেগেই হবে, যে না কিছু না বলে থাকলে, সি ইজ ইকুয়াল টু আবার এইটা, বা বলতে পারো এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা থেকে লিখতেছি, তোমরা 9-10 একটু করে আসা উচিত আর কি। ওইখান থেকে এফটা আমি বের করি, যদি সি বাই ল্যামডা আসতেছে, এই পুরো জিনিসটাকে আমি এখন এইখানে বসাই দেবো এফ এর জায়গায়, এইচ বাই সি বাই ল্যামডা। তাইলে ই এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এই সূত্রটা ইউজ করে আমরা ল্যামডা ব্যবহার করে, আর সি এর মানটা কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড আলোর বেগ ব্যবহার করে, আর প্লাঙ্কের ধ্রুবক এটা, প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর এই ল্যামডাটা ব্যবহার করে এটা বের করে আসবো কোথা থেকে, আমাদের 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু যে সূত্রটা আছে ওইটার থেকে। তাইলে আমরা শক্তিও পেয়ে যাব না, বিকিরণের শক্তি, বিকিরিত শক্তি বলতে পারি এটাকে। বের করতে পারবো কিনা বলো বাচ্চারা? ভালো। ওকে, এখন আমরা লাস্ট জিনিসটা পড়বো, সেটা হলো এই এনএফ এর মান যদি 1 হয়, মানে ফাইনালি ইলেকট্রনটা কোথায় আসছে। এই যে আমরা বলি না, তুমি অতীতে কি করছো কিছু আসে যায় না, তোমার বর্তমান ভালো থাকলেই হবে, ওইরকম ভাবে এনএফ এর মানটা, মানে যেখানে ইলেকট্রন আসছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের যে রশ্মি বের হয়ে যাবে সেটার নাম দেওয়া হয়েছে
এইটারে এনএফ এর মানটা 1 হইলে এটাকে বলা হয় লাইম্যান সিরিজের রশ্মি যাবে। লাইম্যান লাইনের সিরিজ। এটা আসলে জেনারেলি অতি বেগুনি রশ্মি বের হয় এই সময় অতি বেগুনি অঞ্চলে চলে যাবে আলোটা। তারপরে এনএফ এর মানটা যদি 1 2 হয় তাহলে এটাকে বলে বামার সিরিজ। এটা দৃশ্যমান হয়, দৃশ্যমান আলো, মানে এটা চোখে দেখতে পারবা। এনএফ এর মান 2 আসলো, তোমার বললো আলোটা দেখতে পারবা কিনা, দৃশ্যমান কিনা, এটা খুব প্রশ্ন করতে পারে, তাহলে বুঝতে হবে এটা বামারে গেছে এবং দৃশ্যমান আছে। এরপরটা হলো প্যাশন লিখলাম আমি, এগুলা বানানটা আমি ঠিক লিখতেছি না, তোমরা একটু বই দেখে ঠিক করে নিও। প্যাশন, এটাকে বলা হয়তো অবলোহিত অঞ্চলে চলে যাবে। এনএফ এর মানটা 4 হইলে এটাকে বলা হচ্ছে ব্র্যাকেট, এটা অবলোহিত অঞ্চলেই যাবে। এনএফ এর মানটা 5 হইলে আর মুখস্থ করতে হবে না, এটাই লাস্ট, সেটা হলো ফুন বলে, ফুন সিরিজ। ফুন বানামটা এফইউএনডি না, পি লিখতে হয় সামনে একটা, পি ফুল আসলে, তো উচ্চারণটা ফুল হবে কিন্তু পি এর সামনে একটা দিতে হবে আর কি, উচ্চতাকে। আর বিকিরণের বেগ আলোর বেগ 3 × 10⁸ এর সমান হবে, এটা মনে রাখবা এই ছোট্টগুলার ক্ষেত্রে। তার মানে তুমি অঙ্ক করে যদি বের করা এফ এর মান 2, তাহলে বলবা যে এটা কোন সিরিজের আলো বিকিরিত করতেছে, বামারের। এরপর যদি দেখো এফ এর মানটা 3 আসছে বা 3 কাছাকাছি কিছু আসছে, এক্স্যাক্টলি 3 না আসতে পারে, 2.9 আসলে ওটা 3 বলবা, ওটা বলবা প্যাশন বা অবলোহিত আলোতে চলে যাবে, প্যাশন সিরিজের আলো ওটা। তারপরে এটা ব্রাকেট বা এরপরটা ফোন। এই জাস্ট এগুলো মুখস্থ করে রাখতে তুমি বিভিন্ন অঙ্কের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলে সেগুলোর অ্যান্সার করতে পারবা। আশা করি সবাই ক্লাসে যা বলছি বুঝতে পারছো। সবাই এটা স্ক্রিনশট নিয়ে নাও। কেটে দিলাম। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো।